ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কোশ্চেন ব্যাংকের পেজ 3, কেমিস্ট্রিকে পেজ 3 করব। প্রথম কোশ্চেনে দেখো, একটি ইলেকট্রনের অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তার মান +0.002 ন্যানোমিটার হলে ওই ইলেকট্রনের ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তার মান কত হবে? ইলেকট্রনের ভরবেগ এত হলে ধরো নেওয়া হলে বানটির বাস্তবে অস্তিত্ব থাকা সম্ভব কি? আমরা দেখি অ্যান্সারটা কী হবে। যে প্রদত্ত কী প্রদত্ত দিয়েছে, ∆x = বলে 0.002 ন্যানোমিটার। এখান থেকে আমি মিটারে গেলাম 10⁻⁹ দিয়ে গুণ করে। তাহলে হাইজেনবার্গের নীতি অনুসারে কী হবে, ∆x × ∆p = h/4π। সেখান থেকে আমরা ভ্যালুগুলো পুট করে দিয়েছি পেজে 2.638 × 10⁻⁻23 কেজি মিটার ইনভার্স, মিটার সেকেন্ড ইনভার্স। আবার দেওয়া আছে ইলেকট্রনের ভরবেগ এত, তাহলে সেখান থেকে আমি পেয়েছি ভ্যালুটা বসালে 1.055 × 10⁻⁻24 কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে ভরবেগের অনিশ্চয়তার মান কখনোই ভরবেগের প্রকৃত মানের থেকে বেশি হতে পারে না। ওপরে দেখো অনিশ্চয়তার মান পেয়েছিলাম আর নিচে পেয়েছে ভরবেগ পেলাম। তাহলে যেহেতু এটা অসম্ভব ব্যাপার, সুতরাং ভরবেগের যে মানটা দিয়েছে সেই মানের অস্তিত্ব থাকাটাও অসম্ভব। চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। পরের কোশ্চেন বলছে, ডি বগলির দ্বৈত সত্তা নীতির কোন ক্ষেত্রে প্রযোজ্য? বলছে যদিও ডি বগলির সমীকরণটি সাধারণভাবে সকল বস্তুকণার ক্ষেত্রেই প্রযোজ্য, তবে কেবলমাত্র আণুবীক্ষণিক করার ক্ষেত্রেই এটির প্রকৃত তাৎপর্য বহন করে, যেমন ইলেকট্রন, প্রোটন ইত্যাদি। পরেরটা বলছে কি, He+এর আয়নায়ন বিভবের মান 19.6 × 10⁻⁸ জুল মিটার ইনভার্স। তাহলে Li2+ এর আয়নায়ন বিভব কত হবে? ধরে নিচ্ছি হাইড্রোজেন আয়নায়ন বিভব He, তাহলে কী হবে, He+ = He × Z²/n²। হিলিয়ামের ক্ষেত্রে জেটের ভ্যালু 2 আর প্রথম কক্ষ মানে 1। তাহলে এখান থেকে আমি হাইড্রোজেনেরটা বের করে নিলাম। এবার লিথিয়ামের ক্ষেত্রে কী হবে, ওই একই ফর্মুলা, এখানে শুধু জেডের মানটা 3 হয়ে গেল, করলে এলো 4.41 × 10⁻⁻17 জুল এটিএম ইনভার্স। যে একই কক্ষে উপস্থিত দুটি ইলেকট্রনের ঘূর্ণন একমুখী হয় না কেন? যে একই কক্ষে উপস্থিত দুটি ইলেকট্রনের ঘূর্ণন একমুখী হলে ইলেকট্রন দুটি পরস্পরই বিকর্ষণ করবে, কারণ একই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে, একই রকমের ম্যাগনেটিক ফিল্ড, একই প্রকৃতির। এছাড়া দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান 1 হয়ে যাবে, যেটা বাস্তব অসম্ভব। তাই একই কক্ষে উপস্থিত দুটো ইলেকট্রনের ঘূর্ণন কখনো একমুখী হয় না। পরের প্রবলেম, শিখা পরীক্ষায় যে ধাতুটি ইটের ন্যায় লাল শিখা উৎপন্ন করে পর্যায় সন্ধ্যার অবস্থান, এটা হচ্ছে ক্যালসিয়াম। শিখা পরীক্ষায় ক্যালসিয়াম ইটের ন্যায় লাল শিখা উৎপন্ন করে, সুতরাং পর্যায় সারণীতে 4র্থ পর্যায়ের 2 নম্বর শ্রেণীতে অবস্থিত। বিইও উভধর্মী অক্সাইড, কিন্তু Be2O3 আম্লিক কেন? বলছে কেন্দ্রীয় পরমাণুর জ্বালানি সংখ্যা বৃদ্ধির সাথে সাথে উহার অক্সাইডের আম্লিকতা বৃদ্ধি পায়। বিইওতে বির জ্বালানি সংখ্যা +2, BeO2O3-তে বির জ্বালানি সংখ্যা +3। তো জ্বালানি সংখ্যা বেড়েছে, তাই বিইও উভধর্মী হলেও Be2O3 আম্লিক। পরের কোশ্চেন, অ্যামোনিয়ার জল অণুগুলি sp3 সংকরিত হওয়া সত্ত্বেও এদের বন্ধন কোণ সুষম চতুস্থলক অপেক্ষা কম কেন? অ্যামোনিয়া ও H2-তে কেন্দ্রীয় পরমাণুগুলি sp3 সংকরিত হলেও অ্যামোনিয়াতে n পরমাণুর ওপর 1 জোড়া এবং H2-তে O পরমাণুর ওপর 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান। এই নিঃসঙ্গ বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণের ফলে বন্ধন কোণ সুষম চতুস্থলকীয় বন্ধন কোণ অপেক্ষা কম হয়। পরের কোশ্চেন, H2 সুস্থিত অণু হলেও Hg নয় কেন? বলছে H2 অণুর আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস σ1s2। তাহলে বন্ধন ক্রম কত হবে, বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন বাই 2, দ্যাট মিনস 2 - 0/2 1। Ag2 অণুর ইলেকট্রন বিন্যাস কত হবে, হলো σ1s2 σ*1s2। তাহলে এর কী হবে বন্ধন ক্রম 2 - 2 0। তাহলে যেহেতু He2 অণুর
বন্ধনক্রম 0, তাই Ag2 অণুর অস্তিত্ব নেই। পরেরটা Li2 অণু তিরস্চম্বকীয় ব্যাখ্যা করো। তাই এর ইলেকট্রন বিন্যাস কী হবে? সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2। তাহলে Li2 অণুতে কোনো বিজোড় ইলেকট্রন নেই, সুতরাং এটি ডায়াম্যাগনেটিক বা তিরস্চম্বকীয়। পরের কোশ্চেন কি বলছে? Cl4 মাইনাস আয়নের নিঃসরণের সংখ্যা কত হবে? গঠনটা দেখানো হয়েছে। যৌগটিতে মোট নিঃসরণ আছে কত দেখো। Cl এর কোনো নিঃসরণ নেই, প্রতিটা অক্সিজেনের মধ্যে 3টে করে নিঃসরণ রয়েছে, দ্যাট মিনস 3 × 12টি নিঃসরণ থাকবে টোটাল। তোমরা আমার ভিডিওটা কোন প্ল্যাটফর্মে দেখছো আমি জানি না, যদি ইউটিউবে না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি ইউটিউবে যাও এবং মুনমুনের ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। একটি বেলুনে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 3 atm চাপে 4 লিটার হাইড্রোজেন গ্যাস ভরা আছে। গ্যাসটিকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলে তার আয়তন স্থির রাখার জন্য গ্যাসটির ওপর কত চাপ প্রয়োগ করতে হবে? দেখো, যেহেতু আয়তন স্থির আছে তাহলে আমরা কি বলতে পারি? P1/T1 = P2/T2। দেখো ভ্যালু বসিয়ে দিয়েছি, করলে বেরোলো P2 মান 3.23 atm, অর্থাৎ এই 3.23 atm চাপ প্রয়োগ করতে হবে। পরের অঙ্ক দেখি আমরা, এই কোশ্চেন পরেরটা, H2 এবং HCl এর মধ্যে কী ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে? N2 এর মধ্যে ভ্যান ডের ওয়েলস আকর্ষণ বল এবং HCl এর মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল ক্রিয়া করে। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন, একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি পাত্রে 1 atm চাপে একটি গ্যাস রাখা আছে। চাপ প্রয়োগ করে গ্যাসের অন্তিম আয়তন প্রাথমিক আয়তনের 1/5 অংশ করতে কত চাপ প্রয়োগ করতে হবে? ভেরি ইজি অঙ্ক। বয়েলের সূত্র অনুসারে আমরা কী জানি? P1/T1 = P2/V2। সেই জিনিসটা আমরা করেছি, পাশে দেখো কোনটা কি বলে দিয়েছি। এবার যেটা সলভ করে এসেছে P2 = 5, তাহলে কত করতে হবে না 5 atm চাপ প্রয়োগ করতে হবে। পরের কোশ্চেন মধ্যে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে O2 ও CO2 এর মধ্যে কার ব্যাপন হার বেশি? কোনো গ্যাসের ব্যাপন হার কী হয়? তার আণবিক গুরুত্বের ব্যস্তানুপাতিক। O2 এর ক্ষেত্রে আণবিক গুরুত্ব CO2 অপেক্ষা কম হওয়ায় O2 ব্যাপন হার বেশি, কারণ O2 হচ্ছে 32, CO2 হচ্ছে 44। পরেরটা, কোনো উষ্ণতায় জল ও জলের অণু সাম্যাবস্থায় থাকবে, দেওয়া আছে। এখানে এটা দেওয়া ছিল, এখানে 0.7 ছিল, 0.7টা ভুল আছে। 0.7 হলে অ্যান্সারটা যেটা আসছে ঠিক আসছে না, সেই জন্য আমরা পয়েন্টটা তুলে দিয়ে করেছি। এটা এসছে 273 কেলভিন। ফর্মুলা ছিল ΔG = ΔH - TΔS। তাহলে T = কত হবে? ΔG তো 0 সাম্যাবস্থায়, তাহলে T = ΔH/ΔS, এটা করলেই আসবে 373 কেলভিন। যে কোনো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ΔS সিস্টেম = 0 হয় কি? দেখো না, যে কোনো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ΔS সিস্টেম = 0 নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ΔS সিস্টেম 0 হয়, কিন্তু অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ΔS সিস্টেম > 0 হয়। পরের কোশ্চেন বলছে, একটি ধাতুর গলনের লিনতাপ 14 ক্যালোরি পার গ্রাম ইনভার্স বা পার গ্রাম। 10 গ্রাম ধাতুকে 332 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলাতে কতটা এন্ট্রাপি পরিবর্তন হবে? তাহলে মোট তাপটাকে বের করে নিই। একটা পার গ্রাম বলে 14, 10-এর জন্য কত হবে? 10 গ্রামের জন্য 140 ক্যালোরি, উষ্ণতা হচ্ছে 505 কেলভিন। এন্ট্রাপি পরিবর্তন ΔS/T, ΔS বলছি, এন্ট্রাপি ΔS = Q/T, সেটাই করা হয়েছে 0.28 ক্যালোরি কেলভিন ইনভার্স। কোনো ক্ষেত্রে বন্ধন শক্তি ও বন্ধন বিভাজন শক্তি সমান, যে প্রমাণ অবস্থায় বন্ধন শক্তি ও বন্ধন বিভাজন শক্তির মান সমান হয়, মানে সাংখ্য মানটা সমান হয়। বিক্রিয়াগুলোতে কোনটি জারিত কোনটা বিজারিত হয়েছে, বিজারিত জানতে চাইনি, শুধু জারিত হয়েছে সেটা জানতে বলেছে, যুক্তিতে বলেছে। প্রথমটাতে দেখো সোডিয়াম জারিত হয়েছে, পরেরটাতে H2O2 থেকে O2 হয়েছে, সেখানে H2O2 জারিত হয়েছে। পরেরটা Na2S2O3 S এর জারণ সংখ্যা, এটা একটুখানি স্পেশাল টাইপ কোশ্চেন, দেখো গঠন না দেখলে বলতে পারতাম না, এই গঠন দিয়ে করেছি, তোমরা একটু দেখে নাও ভালো করে। এখানে সোডিয়াম দুটোর জন্য কত আছে? +1 করে, তাই +1 × 2। তিনটে অক্সিজেন আছে এখানে, 3টে অক্সিজেন জন্য -2 × 3। সালফারটা জানি না X, আর এই সালফারটা -2, এই জন্য -2 দেওয়া হয়েছে। এটা করলেই কেন্দ্রীয় সালফার পরমাণু বেরিয়ে গেছে, +6 জারণ সংখ্যা। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এক আয়তন H2O2 ও 1% H2O2 শক্তি সমান নয় ব্যাখ্যা করতে বলেছে। বলছে কি
2H2O অ্যারো 2H2O প্লাস O2, তাহলে 2H2 মানে হচ্ছে 68 গ্রাম, এটা মানে হচ্ছে অক্সিজেন মানে হচ্ছে এসটিপিতে 22,400 ml। তাহলে আর 68 গ্রাম H2O থেকে এসটিপিতে অক্সিজেন পাওয়া যায় কত 22,400 ml, তাহলে 1 গ্রাম H2O থেকে কত পাওয়া যাবে 329.4 ml। তাহলে এখন যদি বলা হয় যে 1% H2O মানে কি, মানে হচ্ছে H2O দ্রবণের 100 ml এর মধ্যে 1 গ্রাম H2O আছে, তার সেটা হবে 1%। তাহলে 100 ml 1% H2O দ্রবণ থেকে এসটিপিতে কতটা O2 পাওয়া যায় 329.4 ml O2 পাওয়া যায়। তাহলে 1 ml 1% থেকে কতটা পাবো 3.29। আবার 1 ml থেকে যতটা অক্সিজেন পাওয়া যায় এসটিপিতে সেটা তার আয়তন মাত্রা, তার মানে 1% H2O মানে 3.294 আয়তন H2O, অর্থাৎ 1 আয়তন আর 1% H2O শক্তি সমান নয়। পরের কোশ্চেন বলেছে অর্থ প্যারাহাইড্রোজেনের মধ্যে কোনটি অধিক স্থায়ী। আমরা জানি অর্থ হাইড্রোজেন হচ্ছে অধিক স্থায়ী হয়। তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের জন্য এই ধরনের কোশ্চেন আনসার আমরা করতেই থাকব। জ্বালানি হিসাবে গ্যাসোলিন অপেক্ষা H2 ব্যবহারের দুটি সুবিধা কি না, H2 ব্যবহারে পরিবেশ দূষণ হয় না, কারণ এর জন্য শুধুমাত্র জল উৎপন্ন হয় দহনে। আরেকটা কি, এর গ্রাম প্রতি দহন তাপ গ্যাসোলিন অপেক্ষা অনেক বেশি। আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে কোনটি অধিকতর বিশুদ্ধ, এটা হচ্ছে পাতিত জল অধিকতর বিশুদ্ধ। বেরিলিয়াম কার্বনেট ও অ্যালুমিনিয়াম কার্বনেটের দাব্যতা প্রায় সমান কেন, না বেরিলিয়াম কার্বনেট এবং অ্যালুমিনিয়াম মানে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম পরস্পর কর্ণ সম্পর্কযুক্ত হয়েছে, ফলে এদের ধ্রুবায়ন ক্ষমতা প্রায় সমান, ফলে এদের জলের দাব্যতাও প্রায় সমান। তারপর যে Mg2+ আর Be2+কে কি শিখা পরীক্ষার সাহায্যে শনাক্ত করা যাবে না, কারণ এরা কেউই শিখা পরীক্ষায় সাড়া দেয় না। এরপরে গ্রুপ সি আমাদের প্রায় শেষ হয়ে গেল। লাস্ট কোশ্চেন, আইউপ্যাক নাম লিখতে বলেছে, এটার কি হবে। দেখো কটা কার্বন আছে দেখি, 1টা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন, 4টে কার্বন, 5টা কার্বন, তার মানে এটা পেন্টেন হবে। এর দেখো 2 নম্বর কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ আছে আর একটা হচ্ছে সাইক্লোবিউটাইল গ্রুপ আছে, তাই হচ্ছে 2 সাইক্লোবিউটাইল 2 মিথাইল পেন্টেন। পরটা দেখো এটা যদি আমি মেন গ্রুপ সাইক্লোহেক্সেনটা এর সাথে রয়েছে সাইক্লোপেন্টেন, এটা 1 নম্বর কার্বন ধরে নেবো, তাহলে সাইক্লোপেন্টাইল সাইক্লোহেক্সেন। পরটা গঠন সংকেত দেখা হচ্ছে কি 1 ইথাইল 4 মিথাইল সাইক্লোহেক্সেন। আগে সাইক্লোহেক্সেন দেখে নিলাম। আমি 1 নম্বরে কি বলেছে ইথাইল গ্রুপ দিয়ে দিয়েছি, তাহলে এটা যে 1 হয় 2 3 4 নম্বরে এসে মিথাইল গ্রুপ দিয়েছি। তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে বুঝতে, আমাদের অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবে। আপাতত আজকের এইটুকুই, পরের দিন বাকি পার্ট নিয়ে আবার হাজির হয়ে যাব মুনমুনের ক্লাসরুমে।